বড় মৌসুমেও সুখবর নেই কুষ্টিয়া চাল বাজারে। সব ধরনের চাল বিক্রি হচ্ছে চড়া দামে। মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হলো বিডিবিএল। দুই ব্যাংকের মধ্যে সমঝোতা। একীভূতকরণে কর্মীদের শঙ্কার কারণ নেই। বরিশালে দীর্ঘদিন কমিটি শূন্য ছাত্রলীগের বিভিন্ন ইউনিট। বয়স পেরিয়ে গেলেও অনেকের মিলছে না কাঙ্ক্ষিত পদ পদবি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের জমজমাট প্রচারণা। প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। উন্নয়ন বান্ধব নেতাকেই চান ভোটাররা। এবং চতুর্থ ধাপে ভারতের 96টি আসনে চলছে লোকসভা নির্বাচনের ভোট। নির্ধারণ হবে 1717 প্রার্থীর ভাগ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। বড় ধান কাটার ভরা মৌসুমেও কোনো সুখবর নেই কুষ্টিয়া চাল বাজারে। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। নতুন ধানের চাল বাজারে আসতে শুরু করলেও তেমন কোনো প্রভাব পড়েনি দামে। মিল মালিকরা বলছে পুরো দমে ধান না উঠায় বাজারে ধানের দাম চড়া। ধানের দাম না কমলে আরও বাড়তে পারে চালের দাম। আর এদিকে ভরা মৌসুমেও চালের দাম না কমায় ক্ষুব্ধ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। চলছে বড় ধান কাটার মৌসুম। মাঠে মাঠে ধান কাটায় ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। নতুন ধানের চাল বাজারে আসতেও শুরু করেছে। তবুও কুষ্টিয়ার চালের বাজারে নেই কোনো সুখবর। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। কুষ্টিয়ার খুচরা বাজারে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 66 টাকা কেজি। কাজললতা চাল বিক্রি হচ্ছে 62 টাকা। আর মোটা আটার চাল বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন প্রতি বছর নতুন ধান উঠলে বাজারে চালের দাম কমে, কিন্তু এবছর এখনো কমেনি দাম। তাই তারা মিলগেট থেকে যে দামে কিনছেন বিক্রিও করছেন সে দামে। মিল মালিকরা যদি না কমায় তাহলে আমরা কিভাবে কি বাজারে কি নিয়ন্ত্রণ করবো বা কি কমাবো? আমরা মিলাদদের কাছে গেলেও দেখছি চাল যা মানে দাম তাতে সামান্য হয়তো প্রথম চালের চেয়ে সামান্য একটু কমছে আর কি। মৌসুম যাই মৌসুম আসে, কমে না চালের দাম। ভরা মৌসুমেও চালের দাম না কমাই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। ধান কাটার সময় কিছু দাম কমে, এবার দেখতেছি কোনো কমার কোনো ব্যবস্থা নেই। যারা কর্তব্যরত আছে দাম নিয়ন্ত্রণ করা দেখভাল, তারা উদাসীন হয়ে তাদের ধান্দা করিয়ে বসে আছে। তারা দেখাশোনার দায়িত্ব নাই। আমরা চাই যে সরকার এটা নিয়ন্ত্রণ করুক। সরকার একা কি করবে? সরকারের দলের লোকজন যদি ঠিক না থাকে তাহলে তো আর করণীয় কিছু নাই। এদিকে মিল মালিকদের বক্তব্যে মিলছে মৌসুম শেষেই চালের দাম আরো বাড়ার আভাস। তারা বলছেন এবছর ধানের বাজার চড়া, তাই কমছে না চালের দাম। ধান কিছু কিছু জায়গায় ধান উঠছে আর কিছু কিছু জায়গায় এখনো ধান উঠে সময় পায় নাই। এগুলো ধান বাজারে আসার মতো মানে ওরা গুছায় উঠতে পারে নাই। এগুলো যখনই সবাই কাটাকাটি শেষ হয়ে যাবে তখন বাজার আমদানি হবে। আমদানি হলে পরে ইনশাআল্লাহ বাজার একটু নিয়ন্ত্রণ হবে আমরা আশা করছি। কৃষকের মালের দাম যেহেতু বেশি, তখন তারা চাপ সহ্য করতে পারলে তখন আবার দেখা যাবে যে একটু বাড়বে। আর এর চেয়ে আর কমা ওই 2 সপ্তাহ 5 1 মাস এরকম থাকবে, এর বেশি থাকবে। যদি কমে 1 সপ্তাহ 2 সপ্তাহ কমবে, আবার 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আবার বাড়বে, আবার টুকটাক করে বাড়া ধরবে। এই নিয়ে কমে আশা করা যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে চালের দাম নিয়ন্ত্রণ না করা গেলে সংকটে পড়বে নিম্ন মধ্য আয়ের মানুষেরা। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকারী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মাংস, ডিম, সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে সাভার থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, বাজারে অস্থিরতার কারণ কি? মাছ, মাংস সহ অন্যান্য পণ্যের সরবরাহ ও দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সবচেয়ে ব্যস্ততম একটি বাজার, বাইপাল যে পাইকারি বাজার, এই বাজারে আছে। আপনি এখানে কিন্তু পাইকারি এবং খুচরা দুইভাবে বিক্রি হয় এই বাজারে, আমরা যতটুকু দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বাজারে কিন্তু আমরা দেখতে পাই যে প্রত্যেকটি জিনিসের দামই কিন্তু বেড়েই চলেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই শিল্প এলাকায় বিশেষ করে যে 7 তারিখের পর থেকে যখন কিনা বেতন হয় তারপর থেকে কিন্তু প্রত্যেকটি জিনিসের দাম 5 থেকে 10 টাকা বাড়িয়ে দেওয়া হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু বেগুনের কেজি আমরা দেখছি 85 টাকা কেজি চলছে এবং পটল চলছে 60 টাকা কেজি
এবং শসা চলছে 60 টাকা কেজি, এবং করলা চলছে 65 টাকা কেজি, এবং টমেটো চলছে 50 টাকা কেজি। এবং আমরা জালির কথা যদি বলি, জালি চলছে আপনার 60 টাকা করে, এবং এবং ঢেঁড়স চলছে আজকে কিন্তু 55 টাকা কেজি। এবং সেই সাথে আপনাকে যদি জিনিস যে কচুর মুখী, এই মুখী কিন্তু 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সাজনা যদি বলি যে প্রতি কেজি কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা করে। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে গত সপ্তাহে কিন্তু আলুর দাম কম ছিল, এই সপ্তাহে কিন্তু আলুর দাম কেজিতে 5 টাকা করে বেশি দেখা যাচ্ছে, এবং আলুর দাম কিন্তু 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে কিন্তু পেঁয়াজের দাম ছিল 60 টাকা, এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের দাম 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে রসুনের যে কেজি আছে এটা হলো 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদার দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 230 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমিষ খাদ্য যে গরুর মাংস আজকে কিন্তু 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ব্রয়লার মুরগি আমরা দেখতে পাচ্ছি যে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলার জন্য চেষ্টা করি যে এই যে আপনার বাজারের কি অবস্থা দামের বলেন তো? অনেক দাম, বেশি দাম, অনেক বেশি দাম। তরকারি কিনে দাম অনেক বেশি। 100 টাকা, এই কটা মাছ 100 টাকা, রুই মাছটা নিচে 400 টাকা, অনেক বেশি। এবং অন্যান্য জিনিসের দাম কিরকম? শুধু মাছ মাংস না, অন্যান্য জিনিসের দামও বেশি, অনেক বেশি। আচ্ছা, যেমনটি বলছিলেন একজন ক্রেতার সাথে আমরা কথা বলতে চেষ্টা করছিলাম যে উনি কিন্তু ওনার বললেন যে প্রত্যেকটি জিনিসের দামই বেশি। আসলে এই শিল্প অঞ্চলে কিন্তু এই বেতনকে ঘিরে কিন্তু 5 থেকে 10 টাকা করে বেতন হওয়ার পর কিন্তু বাড়িয়ে দেওয়া হয়। এবং আসলে বাজার মনিটরিং এর যে ব্যবস্থা, এই বাজার মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এই প্রত্যেকটি জিনিসের দাম মন চাইলে একটা ব্যবসায়ী তারা 10 থেকে 5 টাকা করে বাড়িয়ে দিতে পারে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই ছিল লিনিয়া আশুলিয়ার যে বাইপাল পাইকারি বাজার থেকে। শাহিনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিনুর। বাজারের আরো খবরাখবর জানাতে গাজীপুর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী নজরুল ইসলাম। নজরুল যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নজরুল, আজকের বাজার পরিস্থিতি আমাদেরকে জানাবেন, আর দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আসলে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরেই কিন্তু চলে যাচ্ছে মাছ, মাংস এবং ডিমের বাজার। প্রতিদিন কিন্তু ওঠানামা করছে এই বাজার, এবং নিয়ম শৃঙ্খলা বলতে কিছুই পাচ্ছি না আমরা বাজারে। হয়তো বা আজকে তাদের নিয়ন্ত্রণে রেখেছে, নানা অজুহাতে কিন্তু সারা বছরই কিন্তু তাদের দখলে রেখেছে বাজার। অর্থাৎ খরা বৃষ্টি এবং রোদ বৃষ্টি সব কিছুকে অজুহাতে এনে তারা কিন্তু দাম কিন্তু বাড়িয়েই নিচ্ছেন। তো যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি সেটা হলো চান্দনা চৌরাস্তা এলাকা। এখানে কিন্তু আমরা দেখেছি মাছ থেকে শুরু করে মাছ, মাংস থেকে সব কিছুর নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলা মানুষের কিন্তু সাধারণ মানুষ এবং খেটে খাওয়া দিনমজুরে কিন্তু ক্রয় ক্ষমতার বাইরেই রয়েছে। তো এখানে কিন্তু সব কিছুর দামে বাড়তি দেখেছি। এবং বাজারে কিন্তু আপনি যদি দেখাতে চাই, হাঁস মুরগি থেকে শুরু করে ডিমে কিন্তু আপনার হালিতে বেড়েছে, বা 10 থেকে 15 টাকার মতন কিন্তু হালিতে বৃদ্ধি পেয়েছে। এইভাবেই কিন্তু গাজীপুরের বাজারগুলোতে আমরা ঘুরে দেখেছি কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে সবকিছু। তো আমি যদি এই ব্যাপারে একটু কথা বলতে চাই যে বাজার সমিতি যে রয়েছে, এখানে বাজার সমিতির সভাপতি রয়েছেন, সভাপতির সাথে আমরা জানতে চাইবো যে বাজার মনিটরিং এর ক্ষেত্রে আপনাদের কি ধরনের ব্যবস্থা রেখেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক ভাইকে ধন্যবাদ। আমরা দেখেছেন যে সবসময় আমরা বাজার একটি মনিটরিং কমিটি করে দিয়েছি যাতে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায়। যেহেতু কাঁচা মাল ওগুলা নিত্যদিনের মাল, ওগুলা একটু মাল আপ ডাউন করে, তবে অনেক কাঁচা বাজার যেগুলো রয়েছে সেগুলা যে রোদ্রের যে তাপমাত্রা ছিল, গাছ মরে গিয়েছে, ফলন ধরতে পারেনি, এখন নতুন করে চাষ করেছে, এখন মাল আবার আস্তে আস্তে দেখা যাবে যে কাঁচা মালগুলার আবার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এসে পড়েছে। যে মুরগির কথা বলেছে, এই মুরগির যে ফার্মের তারা একটা সমিতি করেছে, একটা সিন্ডিকেট করেছে, যার জন্য মুরগির দামগুলা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গরুর মাংস, সে গরুর মাংস যে বড় বড় যে ফার্মগুলা করেছে তারা কৃষকদের কাছ থেকে, গৃহস্থের কাছ থেকে গরুগুলো তারা নিয়ে যায়, নিয়ে তারা ফার্মে তারা এগুলো রাখে, পরে এগুলো বাজারজাত করে। তারা এই সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত দেখা যাবে যে এই বাজারে মানুষের
ক্রয় ক্ষমতার মধ্যে আনা অসম্ভব হবে। আমরা চাই আমাদের সরকার একটি মনিটরিং কমিটি করে সেই কমিটির মাধ্যমে যদি সেটা তদন্ত করেন তাহলে দেখা যাবে যে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সবগুলোই ইনশাল্লাহ ফিরে আসবে, আমরা আশাবাদী। তো লিলি, আপনি শুনলেন যে উনি বললো যে আসলে সিন্ডিকেট কোন জায়গা থেকে তৈরি হয় সেটাই কিন্তু গরু থেকে মুরগি এবং সব ধরনের পণ্য যারা রয়েছে ক্রয় ক্ষমতার মধ্যে সাধারণ মানুষের যেটা মানুষের চাহিদা বেশি সেগুলোর মধ্যে কিন্তু সিন্ডিকেটের থাবা কিন্তু লক্ষ্য করেছেন। উনি বললেন যে এখানে কিন্তু গরু থেকে শুরু করে মুরগি পর্যন্ত তাদের সিন্ডিকেটের বাইরে নয়, সবগুলো সিন্ডিকেটের ভিতরে রয়েছে এবং এইভাবেই কিন্তু এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত কিন্তু এই সমস্ত দাম স্বাভাবিক আসবে না এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আজকের বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী নজরুলের কাছ থেকে। অনিচ্ছা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার সমঝোতার স্মারক MOU সই করেছে রাষ্ট্র পরিচালিত আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক PLC BDBL। রোববার 12 মে বাংলাদেশ ব্যাংকের দুই ব্যাংকের মধ্যে MOU সই হয়। চুক্তিতে সই করেন সোনালী ব্যাংকের MD আফজাল করিম ও BDBL এর MD হাবিবুর রহমান গাজী। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন। এই বিষয়ে নিশ্চিত করে ব্যাংকের সোনালী ব্যাংকের MD আফজাল করিম দেশ টিভিকে বলেন, একীভূতকরণের কারণে BDBL ব্যাংকের কর্মীদের শঙ্কার কোনো কারণ নেই, বরং ব্যাংকটি আরও সবল হবে। MOU সইয়ের ফলে অডিট ফার্ম নিয়োগ নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করবে বাংলাদেশ ব্যাংক। আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্সড মার্জারে আমাকে যেতে হবে এই আর্লি নেক্সট ইয়ার। সেই দিক থেকে BDBL পর্ষদ বিবেচনা করেছে যে তারা যেরকম BDBL কে গুড অপশন হিসেবে নিয়েছে, আমাদের জন্য দ্য বেস্ট অপশন মেবি সোনালী ব্যাংক। অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকেরই কিন্তু অ্যাসেট লায়াবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে অ্যান্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। 7 জানুয়ারি নির্বাচনে সংকট আরও গভীর হয়েছে তা আওয়ামী লীগ উপলব্ধি করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। গেল 8 মে দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার নানা বিষয়বস্তু নিয়ে রবিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে বিচার বিভাগকে ব্যবহার করে দলের নেতাকর্মীদের ফরমাইশি সাজার নিন্দা জানানোর পাশাপাশি দুর্নীতির খবর ধামাচাপা দিতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিষেধাজ্ঞারও প্রতিবাদ জানানো হয়। ফিনান্সিয়াল সেক্টরটাতে আপনার সবচেয়ে বেশি দুর্নীতি চলছে। 91 থেকে 2008 সালের মধ্যে গণতান্ত্রিক সরকার দেশের অর্থনীতির শক্ত ভিত্তি তৈরি করলেও ক্ষমতাসীনরা তা স্বীকার করতে চায় না অভিযোগ করে বলেন, আজকের উন্নয়নের নামে যা হচ্ছে তা লুট। এই সরকার পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে রাষ্ট্রে পরিণত করেছে। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে, সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। বর্তমান সরকার জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায় অভিযোগ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের জনগণ নিয়ে রাজনীতি করে। আমরা কে কাউকে আসে না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা, সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। এই যে কারিকুলাম যেগুলো করেছে আপনার প্রাইমারি স্কুলে, সেকেন্ডারি স্কুলে, ওখানে তো জিয়াউর রহমান নামগন্ধ তো নাই, পারলে ওকে এখন এই খলনায়ক হিসেবেই চিহ্নিত করে আপনার সরকারে বলতে থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য। পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আনা অনেক খাদ্যপণ্যে বিষাক্ত উপাদান পাওয়ার তথ্য তুলে ধরে আমদানি পণ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকার ব্যবস্থা নিচ্ছে না অভিযোগ করে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদার সরকার আমদানি করা খাদ্যপণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
বিএনপি জয়ের গ্যারান্টি না পেলে নির্বাচনে অংশ নিতে চায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগ করেন বিএনপি নেতারা শুধু মিথ্যাচার করছেন। ডোনাল্ড লুর সফর প্রসঙ্গে বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া এই সফরের লক্ষ্য। ইফতেখার রেজার রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি সংবাদ সম্মেলন। ব্রিফিংয়ের শুরুতে এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সংবাদ সম্মেলনে সত্যকে পাশ কাটিয়ে মিথ্যা তুলে ধরা হয় অভিযোগ করে বলেন, দেশ ও দেশের মানুষকে দেওয়ার মতো কিছুই নেই বিএনপির। তাদের সংবাদ সম্মেলন হলো সত্যকে পাশ কাটিয়ে অসত্য ও মিথ্যা তথ্য তুলে ধরা, ইতিহাস বিকৃতি করা, সংবিধান গণতন্ত্রকে অবজ্ঞা করা, চলমান উন্নয়ন অগ্রগতিকে অস্বীকার করা আর নিজেদের অতীত অপকর্ম ভুলে গিয়ে বিএনপির দায় অপরের কাঁধে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা। বাংলাদেশে ডোনাল্ড লুর সফর নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয় এই সফরের উদ্দেশ্য। যোগ করেন, নতুন নিষেধাজ্ঞার বিষয়ে সরকার চিন্তাও করে না। যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসবে, তিনি আসবেন ডোনাল্ড লু, তারও এখানে আসার বলে একটা বিষয় আছে, সেটা হলো বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়া। দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য ভেতর ও বাইরের কিছু মানুষ চক্রান্ত করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। বরিশালে দীর্ঘদিন যাবৎ কমিটি শূন্য ছাত্রলীগের বিভিন্ন ইউনিট। 13 বছরেও কমিটি হয়নি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। 9 বছর ধরে কমিটি নেই শেরেবাংলা মেডিকেলে। নগর ছাত্রলীগেরও একই চিত্র। ছাত্র রাজনীতির বয়স শেষ হলেও অনেকের মিলছে না কাঙ্ক্ষিত পদ পদবি। এতে তাদের মধ্যে বাড়ছে হতাশা। বর্তমান সহ সাবেক নেতৃবৃন্দের দাবি, দ্রুত ইউনিটগুলোতে সাংগঠনিক কাঠামো সৃষ্টি করা হোক। কেন্দ্রীয় নেতারা বলছেন, দ্রুতই নেওয়া হবে উদ্যোগ। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ অতীত ঐতিহ্যে সমৃদ্ধ এ সংগঠনের কার্যক্রম রয়েছে সারা দেশব্যাপী। বরিশালে মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ ইউনিটের অস্তিত্ব রয়েছে সংগঠনটির। কিন্তু বৃহৎ এ ছাত্র সংগঠনের বরিশালের ইউনিটগুলো ভুগছে নেতৃত্ব সংকটে। সাংগঠনিক কাঠামো না থাকায় সুযোগ কমেছে নতুন নেতৃত্ব তৈরির। পদপদবি না থাকলেও স্বপ্রণোদিত হয়ে অনেকেই জড়িত বৃহৎ এ ছাত্র সংগঠনের রাজনীতির সঙ্গে। প্রতিষ্ঠার 13 বছরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নেই সংগঠনটির কোনো কমিটি। অন্য ছাত্র সংগঠনগুলোর কমিটি থাকলেও ছাত্রলীগের কর্মীরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত সাংগঠনিক পরিচয় থেকে। 13 বছর প্রতিষ্ঠার 13 বছর পরেও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কোনো সাংগঠনিক কাঠামো এখন পর্যন্ত হয়নি। ছাত্রলীগের একটা সাংগঠনিক কাঠামো হোক, একটা সবাই একটা পরিচয় পাক, এটাই আমাদের প্রত্যাশা। 9 বছর যাবৎ কমিটি শূন্য শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগ। বছরখানেক আগে বিলুপ্ত হয়েছে বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি। নিয়মিত কমিটি না হওয়ায় হতাশ এসব ইউনিটের নেতৃবৃন্দ। দেশের অন্যান্য যত মেডিকেল কলেজ আছে, প্রথম সারির থেকে শুরু করে শেষ পর্যন্ত সবগুলোই মেডিকেল কলেজে কমিটি হয়ে গেছে। আমাদের এখন কোনো কমিটি আসেনি। আমাদের কমিটি দরকার কিন্তু কারণে আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি দরকার। হ্যাঁ, দীর্ঘদিন বরিশাল মহানগর ছাত্রলীগের কমিটি নেই। সংগঠনটির সাবেক নেতৃবৃন্দেরও দাবি, দ্রুত পরিচয় পাক বর্তমান কর্মীরা। আমি কেন্দ্রীয় ছাত্রলীগকে দাবি জানাবো, অচিরেই এইসব ইউনিটে কমিটি করার মাধ্যমে ছাত্রলীগের নেতৃত্বকে বিকশিত করা হোক। তবে এসব ইউনিটে কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কেন্দ্রীয় এই নেতা। আমরা সংগঠনের গতিশীলতার স্বার্থে খুব শীঘ্রই সাংগঠনিক কর্মসূচি কর্মকাণ্ড জোরদার করব। বরিশাল জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়েছে 2011 সালে। সাংগঠনিক পরিচয়ের আশায় দিন গুনছেন এই অঞ্চলের হাজার হাজার নেতাকর্মী। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। জামালপুরে ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে চলছে জোর প্রচারণা। জয় নিশ্চিতে ভোটের মাঠে নিজ প্রতীকে ভোট টানতে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এলাকার উন্নয়নকে প্রাধান্য দিবেন এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। সহকর্মী মেহেদি হাসানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা ইসলাম।
আগামী 21শে মে ইভিএমে অনুষ্ঠিত হবে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। তাই মাইকিং, মিছিল, মিটিং আর গণসংযোগে কমতি রাখছেন না প্রার্থীরা। যে যার মতো ভোটারদের আস্থা অর্জনে চেষ্টা করছেন। এবার রাজনীতির মাঠে ভোটের হিসেবেও থাকবে বেশ গরমিল। 5 জন চেয়ারম্যান প্রার্থী সকলেই উপজেলা সহ আওয়ামী লীগের বিভিন্ন পদপদবিতে আছেন। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচনের মাঠে বিএনপি সমর্থকদের ভোট যেদিকে যাবে সেই দিকেই পাল্লা ভারী হবে। তাই চেয়ারম্যান প্রার্থীরা বিএনপি জামাতের ভোটও নিজের প্রতীকে নিতে চেষ্টা চালান। জয়ের ব্যাপারে সবাই আশাবাদী। জনগণের মাঝে আছি, জনগণ আমাকে আবারও আগামী নির্বাচনে আমাকে উপজেলা চেয়ারম্যান বানাবে, এই বিশ্বাস আমার ভিতরে এসে গেছে। এদিকে কাপ্পিরিচের প্রার্থী নারী ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন, দিচ্ছেন নারী বান্ধব নানা প্রতিশ্রুতিও। অর্ধেকের বেশি অংশই আর কি নারীদের সারা বেশি পাচ্ছি। আমি একটু প্রতিবন্ধকতা ওইটা বলা যাবে না, স্বাভাবিক যারা প্রতিহিংসা প্রতিবন্ধকতা করবে ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে। তবে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। যার যার ভোট আমরা ভোট কেন্দ্রে যায় দিব, পছন্দের যে প্রার্থী তাকেই ভোট দেব। যার দ্বারা মানুষের কল্যাণ সাধিত হবে এরকম একজন জনপ্রতিনিধিকে মানুষ এবার ভোট দেবে বলে আমরা আশা করছি। দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 12 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন ভোটযুদ্ধে অংশ নিয়েছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নিহতের স্বজনরা। সহকর্মী নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। রোববার বুকে ব্যথা নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন 53 বছর বয়সী মমতাজ বেগম। মেডিসিন বিভাগে ভর্তির পর পরীক্ষা নিরীক্ষায় জানা যায় তার হার্টে সমস্যা। নিহতের পরিবার জানায় চিকিৎসকের পরামর্শে সকাল 9:30টার দিকে 11 তলা থেকে লিফটে 4 তলার হৃদরোগ বিভাগে নেওয়া হচ্ছিল মমতাজ বেগমকে। লিফটে অন্য রোগী ও তাদের স্বজনরাও ছিল। 9 তলার মাঝামাঝি গিয়ে আকস্মিক বন্ধ হয়ে যায় লিফট। স্বজনদের অভিযোগ 3 জন লিফটম্যানকে জানানোর পরও নেওয়া হয়নি ব্যবস্থা। পরে 999-এ কল করলে 45 মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাদের উদ্ধার করে। ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ বেগম। সবাই তো সাহায্য চাইতেছে, হেরা কি করছে একটু দেখা আবার তালা লাগাই থুইয়া চলে গেছে। যে প্রথম যে তালা মেরে থুয়ে গেছে তখন বের করলে আমার মা কিন্তু বাচ্চা আছে নিচ তলায়, 4 তলার মধ্যে আমার মায়ের শিফট করার কথা ছিল। ওইখানে যদি আমার মায়ের আগেই নিয়ে যাইতাম তখন আমার মা কিন্তু বাচ্চা যাইতো। আমরা লিফটে রাখা চাই 3 জনকে আমরা খুব দিছি, তার আমাদের সাথে এতই খারাপ ব্যবহার করছে যেমন হয় বাইরে থাকলে আমাদেরকে মারতো। হাসপাতালের উপপরিচালক যান্ত্রিক ত্রুটির কথা বললেও আশ্বাস দিয়েছেন বিষয়টি তদন্তের। যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি এবং এটা যে কোনো সময় হইতেই পারে, কিন্তু আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্টও তো আমরা প্রিভেন্ট করতে পারি না, তো আমরা দেখব বিষয়টি তদন্ত হবে। এর আগে গেল শুক্রবার এই হাসপাতালের 12 তলার নামাজের কক্ষের দেয়ালের পাশে ফাঁকা স্থান থেকে 10 তলায় পড়ে গিয়ে জিল্লুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়। ওই ঘটনায়ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেন স্বজনেরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। কোরবানির সামনে রেখে শরীয়তপুরে গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। ন্যায্য দাম পেতে ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে ভারতের 18তম লোকসভা নির্বাচনের ৪র্থ ধাপের ভোট গ্রহণ। স্থানীয় সময় সোমবার সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 9টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের 96টি আসনে চলছে ভোট। মোট প্রার্থী 1717 জন। ৪র্থ দফায় মোট 1,92,00,000 ভোট কেন্দ্র। ভোটের দায়িত্বে রয়েছেন 19 লাখেরও বেশি কর্মী। 96টি কেন্দ্রে মোট ভোটার 70 লাখ। ভাগ্য নির্ধারণ হবে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, অধীর চৌধুরী, শতরঙ্গ সিনহা ও শতাব্দী রায়ের মতো তারকা প্রার্থীদের। জম্মু কাশ্মীরেও চলছে ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনে 7 দফার মধ্যে 3 দফা সম্পন্ন হয়েছে। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী 4 জুন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহ সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সোমবার সকাল 10টায় হায়দার আকবর খান রনর মরদেহ প্রথমে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে আনা হবে। সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে এবং বেলা 11:30টায় তাকে গার্ড অব অনার দেওয়া হবে। মুক্তি ভবনে শ্রদ্ধা নিবেদন শেষে শোক র্যালি নিয়ে আকবর খান রনর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে জানাজা। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। দেখছেন সংবাদ সকাল। কোরবানি ঈদ সামনে রেখে শরীয়তপুরে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারিরা। অবৈধ পথে ভারত থেকে গরু আমদানি না হলে এবার লাভবান হওয়ার আশা তাদের। তবে গোখাদ্যের দাম ও অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য না পেলে লোকসানের আশঙ্কা তাদের। সহকর্মী রোমান আকন্দের তথ্য ও ছবিতে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। দেশীয় গরুর ব্যাপক চাহিদা থাকায় ঈদ সামনে রেখে শরীয়তপুরের 6 উপজেলায় ছোট বড় খামারের পাশাপাশি গরু লালন পালন করছেন অনেক কৃষক। ঈদ ঘনিয়ে আসায় ব্যস্ততার শেষ নেই তাদের। বেশি লাভের আশায় পরম যত্নে ক্ষতিকর ইনজেকশন ও ট্যাবলেট ব্যবহার না করে দেশীয় সবুজ ঘাস ও খড়ের পাশাপাশি খোল, ছোলা ও ভুসি খাওয়ানোর মাধ্যমে গরু লালন পালন করছেন তারা। ন্যায্য দাম পেতে ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানান তারা। প্রত্যেকটা গরু প্রাকৃতিকভাবে লালন পালন করা হয়। মালিকের পর্যাপ্ত জমি আছে, জমি থেকে আমরা ঘাস সংগ্রহ করে গরুকে ঘাস খাওয়াই। যে পরিমাণ খাবারের দাম বাড়ছে এই কারণে আমরা গরু পেলে লাভবান হতে পারি না। এর মাঝে যদি ইন্ডিয়ান গরু বাংলাদেশে ঢোকে তাহলে আমাদের লস। গোখাদ্যের দাম যদি এই হারে চলতে থাকে তাহলে অনেক খামারের এই গরু পালা কষ্টসাধ্য হয়ে যাবে। দেশীয় গরুর মাংসের স্বাদই আলাদা, স্বাস্থ্যসম্মত হওয়ায় চাহিদাও বেশি বলে জানান ভোক্তারা। দেশি মানের গরু সবাই যদি এটা ক্রয় করে ভালো হবে, ভালো এবং এটা জন্য স্বাস্থ্যকর এখন উপকারিতা। দেশি গরুর কোনো বিকল্প নাই। পশুপালনে নিয়মিত মনিটরিং ও খামারিদের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। খামারিগণ যাতে লাভবান হয় সেজন্য প্রাণী সম্পদ বিভাগ খামারিদের সার্বক্ষণিক পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পশুপালনের মাধ্যমে পূরণ হয় কোরবানির পশুর চাহিদা। তাই এ খাতে সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানান জনপ্রতিনিধিরা। উৎপাদন করতে পারে সেই বিষয়ে অধিদপ্তর আছে, তারা যেন তাদের উপরে দৃষ্টি ভালো রাখে। এবার কোরবানির পশুর দাম বেশি হবে জানিয়ে অর্থনীতির স্বার্থে আমদানি বন্ধের দাবি জানান খামারিরা। এই খামারিরা যদি ক্ষতিগ্রস্ত হয় এবং খামার বন্ধ হয়ে যায়, অনেক ক্ষুদ্র খামারি লসে বন্ধ হয়ে গেছে, তাহলে কি করতে হবে যে 1 বছর পরে এই দুধ, শিশু খাদ্য থেকে দুধ এগুলো বিদেশ থেকে আমদানি করতে হবে, সেখানে ডলার চলে যাবে। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এবার শরীয়তপুরে 50,000 কোরবানির পশুর চাহিদা রয়েছে। আর ছোট বড় প্রায় 9,400 খামারে প্রস্তুত রয়েছে 57,000 পশু। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো যা থাকছে। আজ ঘোষণা হতে পারে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ স্কোয়াড। তাসকিনের ইনজুরি অপেক্ষায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। রংপুরের 9,500 প্রাথমিক বিদ্যালয়ের 8,000টিতে নেই এক শিফটে ক্লাস নেওয়ার সক্ষমতা। শিক্ষক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে কার্যকর করা যায়নি সরকারি নির্দেশনা। ফলে মানসম্মত শিক্ষাদান থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিশুরা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। সম্প্রতি দেশজুড়ে তীব্র দাবদাহে বিদ্যালয়গুলোতে 2 শিফটের পরিবর্তে 1 শিফটে পাঠদানের নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই নির্দেশনায় বেলা 11:30 পর্যন্ত একসঙ্গে 6 শ্রেণীর ক্লাস নেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি রংপুর বিভাগে। প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের দেয়া তথ্য মতে এই বিভাগে রয়েছে 9,544টি বিদ্যালয়। এর মধ্যে নীলফামারীতে 1,085টি বিদ্যালয়ের মধ্যে 138টিতে 1 শিফটে পাঠদান করা হয়েছে। ঠাকুরগাঁয়ে 999টি বিদ্যালয়ের মধ্যে 60, গাইবান্ধায় 1,466টির মধ্যে 333টি, রংপুরে 1,456টির মধ্যে 205,
লালমনিরহাটে 763টির মধ্যে 146টি, দিনাজপুরের 1871টির মধ্যে 230টি, পঞ্চগড়ের 664টির মধ্যে 69 এবং কুড়িগ্রামের 1240টির মধ্যে 279টি রয়েছে। বাকি 7787টি বিদ্যালয়ে শিক্ষক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সম্ভব হয়নি এক শিফটের পাঠদান। এক শিফটে পাঠদানের জন্য প্রতিটি বিদ্যালয়ে ন্যূনতম 6 জন শিক্ষক ও 7টি শ্রেণীকক্ষের প্রয়োজন, কিন্তু এই বিভাগে 95% বিদ্যালয়ে নেই এই সক্ষমতা। আর 2 শিফটে 8 ঘন্টা শিশুদের বিদ্যালয়ে রাখার পক্ষে নন অভিভাবকরাও। 10টা থেকে 4টা পর্যন্ত করছিল নিয়ম আর কি, ওটা থেকে এই নিয়মটা আমার ভালো লাগছে। মর্নিং স্কুল এটাতেই দেখতেছি বাচ্চাদের ফিজিক্যাল ফিটনেসটা ভালো হচ্ছে। এই 7 দিনে যে ছুটি দেয়, কিন্তু আমাদের যে পড়ালেখা হয় না, ঘুমানোর কোনো সিস্টেম নাই, খেলার কোনো সিস্টেম নাই, আর যখন বিদ্যুৎ থাকে না তখন ফ্যানও চলে না, ওই জন্য অনেক গরম হয়। প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করতে বিদ্যালয়গুলোতে শিক্ষক বৈষম্য দূর, অবকাঠামোর উন্নয়ন এবং দক্ষতা বাড়ানোর কথা বলছেন শিক্ষাবিদরা, যদিও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাথমিক ও গণশিক্ষা এই কর্মকর্তার। শিক্ষক নিয়োগ দিতে হবে, তাদের যথাযথ ট্রেনিং দিতে হবে, তাদেরকে বেতনকে আকর্ষণীয় করে আনতে হবে। আবাসিক শিক্ষক হিসেবে তাদের আবাসনের ব্যবস্থা করে ওই স্কুলের ভিতরে যদি রাখার ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় এই শিক্ষার মানটা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানটা যথাযথ উন্নয়ন ঘটবে। 9,500 স্কুলের মধ্যে প্রায় 1,500 স্কুল এক শিফটে রূপান্তর করা হয়েছে এবং পর্যায়ক্রমে ভবন তৈরি হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল স্কুলই এক শিফটে তৈরি করা হবে। পরিস্থিতি উত্তরণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ সকাল। জিম্মি দশা থেকে মুক্তির 1 মাস পর 23 নাবিক নিয়ে আজ কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে এমভি আবদুল্লাহ জাহাজ। শিপিং কর্তৃপক্ষ বলছে বিকাল বা সন্ধ্যা নাগাদ জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছাতে পারে। জাহাজের নাবিকরা সুস্থ আছেন। কুতুবদিয়া আসার পর নাবিক ও ক্রুদের একটি ব্যাচ পাঠানো হবে জাহাজে। এমভি আবদুল্লাহতে থাকা 23 জন নাবিককে মঙ্গলবার একটি জাহাজে করে KSRM লাইটার জেটির সদরঘাটে আনা হবে। সেখানেই তাদের বরণ করবেন স্বজনরা। এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাত থেকে 56,000 টন চুনা পাথর নিয়ে এসেছে। কার্গোর কিছু অংশ কুতুবদিয়ায় খালাস করা হবে এবং বাকি অংশ খালাসে জাহাজ নেওয়া হবে চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে। 12 মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের হাতে আটক হয় বাংলাদেশি জাহাজটি। 13 এপ্রিল মুক্ত হয় জাহাজটি। দেখছেন সংবাদ সকাল।